কিন্তু আবারও থমকে গেলেন তাহিরের কথা শুনে। কিন্তু ও কিনা আমাকে না বুঝে উল্টো একটা ভ্যান চালকের সাথে প্রেম করে। জাহানারা থ হয়ে গেল। লিটন সওদাগর যেন ভুলভাল কিছু শুনল। তার মেয়ে কিনা ভ্যান চালকের সাথে প্রেম। ব্যাপারটা ভালোভাবে বুঝতে এবার তিনি নিজেই ঘরে ঢুকে বলেন, তুমি কিসব উল্টাপাল্টা কথা বলছো? আমার মেয়ে ভ্যান চালকের সাথে প্রেম করতে যাবে কেন? আমি নিজের চোখে দেখেছি মেজো মামা। ওরা পার্কে ছিল, দুজন দুজনের সাথে গল্পে মজেছিল। শুধু তাই না, খোঁজ নিয়ে জেনেছি ওরা প্রায় এদিক সেদিক ঘুরতে যায়। রাগ বাড়ল লিটন সওদাগরের। রাগে তরতর করে বলেন, কে সেই ছেলে যে আমার মেয়েকে এসব দিকে নিয়ে যাচ্ছে? জুলফিকার ভাইয়ের প্রিয় বন্ধু মীর জাফর, মর্জিনার চাচাতো ভাই। বাড়ির কাজের মেয়ে চাচাতো ভাইয়ের সাথে কিনা তার মেয়ে প্রেম করে, এটা বাবা হয়ে মানতে পারে না। মেয়ের মাঝে মানবতা শিখিয়েছে তাই বলে এতটাও না যে একজন অশিক্ষিত গরিব ঘরের ছেলের সাথে প্রেম করবে। রাগে ফোঁসফোঁস করতে থাকেন লিটন সওদাগর। দরজার বাইরে তাকাতেই দেখেন জেহিরের সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরছে চিত্রা। মেয়েকে শাসন করবেন না এখন, হিতে বিপরীত হতে পারে। লিটন সওদাগর এবার তাহিরের দিকে ফিরে বলেন। কোনো প্রমাণ আছে তোমার কাছে? জাহানারা ভ্রুকুটি করে বলে, আমার ছেলে শুধু শুধু মিথ্যে বলবে কেন? কোনো লাভ আছে ওর এখানে? তাও ঠিক, কিন্তু আমার মেয়ের ব্যাপারে যেহেতু একেবারে হেলাফেলা করা যায় না। তাহির কিছু ছবি দেখিয়ে বলে। এই দেখো আজকের ছবি। লিটন সওদাগর আরও ফুঁসে উঠলেন। তিনি সব দেখে সিদ্ধান্ত নিলেন মেয়েকে উঠতে দেয়া যাবে না। তাহির বিধ্বস্ত হয়ে বলে, ভালোবেসে নিজেকে বদলেছি তাকে পাওয়ার আশায়, আর সেই কিনা চাই অন্যকে। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? জাহানারা ছেলের কষ্ট দেখে তাকালেন লিটন সওদাগরের দিকে। একটু সাহস করে বলে, আমি কোনো দিন আপনাকে নিজের ভাইয়ের জায়গা দিতে পারিনি। কারণটা আপনি জানেন। আমার বড় ভাইজান পারলেও আমরা পারবো না। কিন্তু আজ আমাদের সম্পর্ক তৈরির একটা সুযোগ চাইছি। সওদাগরদের মধ্যে ফাটল না ধরার জন্য আমার একটা অনুরোধ আছে। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিন। লিটন সওদাগর মুখ খুললেন। আমার মেয়ের পড়ালেখা আর শেষ হয়নি, ওকে শিক্ষিত বানিয়ে। বাকিটা বলার আগে জাহানারা বলে, যে মেয়ে শিক্ষিত হবার আগেই বিগড়ে যায়, তার থেকে ভালো কিছু আশা করেন ভাইজান? প্রথমবার মলিন কণ্ঠে বোনের থেকে ভাইজান ডাক শুনল লিটন সওদাগর। আপন বোন না হোক বোন তো। জাহানারা নমনীয় হয়েই বলে, আমার ছেলে মিথ্যা ভালোবাসা দেখাচ্ছে না। মা হয়ে ওর চোখ মুখ আমি বুঝি। আপনিও হয়তো লক্ষ্য করেছেন ওর পরিবর্তন। একটা ছেলে কখন পরিবর্তন হয় একটা মেয়ের জন্য, এটা বুঝিয়ে বলা লাগবে না নিশ্চয়ই। লিটন সওদাগর ভাবছেন আসলেই তার মেয়েটা বিগড়ে গেছে। পার্কে গিয়ে বসে বসে প্রেম করে, ভাবতেই ঘৃণা জন্মালো। এই শিক্ষা তো মেয়েকে দেয়নি। শিক্ষিত মেয়ে বানাতে গিয়ে কলঙ্কিনী হতে যাচ্ছে। এর একটা ব্যবস্থা নিতেই হবে। সবশেষে ভাবছেন কি করা যায়। জাহানারা বলে ওঠে, আমার তাহের ওকে পড়তে সুযোগ দেবে। আমি ওর জন্য কড়া শাশুড়ি হয়ে উঠব না। আমরা তো একই বাড়িতে আছি। আপনিও আপনার মেয়েকে নিজ চোখে দেখতে পারবেন দিনরাত। এটা কিন্তু সব দিক থেকেই ভালো সুযোগ। ভেবে দেখুন একবার। মেয়েকে অবনতি থেকে বাঁচান, আর আমার ছেলেকেও দুঃখ থেকে দূর করুন। আমাদের সবার ভালো এতে। লিটন সওদাগর মাথা দুলিয়ে বলেন। আজকের রাতটা একটু ভেবে দেখি। বলেই বিধ্বস্ত পায়ে হাঁটছেন আর মেয়ের হাসি মুখ দেখছেন। মেয়েকে কোলে পিঠে মানুষ করার বিনিময়ে এমন কিছু পাবেন কল্পনায় আসেনি। কোনো কিছুর অভাব রাখেনি চিত্রার। ভালো ভালো জিনিস পেয়েছে চিত্রা। শিক্ষাটা তো ভালোভাবেই দিয়েছিল, কিন্তু এগুলো কি শিখলো চিত্রা? রক্তিম চোখে ঘরে এসে বিছানায় বসলেন। চৈতালি রান্নাঘরে রুবাইদার সাথে রান্না করছে আর গল্প করছে। তিনি বালিশে মাথা এলিয়ে সারাটা জীবন মেয়েকে কিভাবে কোলে পিঠিয়ে বড় করলেন তাই ভাবছেন। অবশেষে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মানুষটা বাইরে নরম আচরণ করেন সবার সাথে, কখনো রাগ, হিংসা, জেদ বা কান্না দেখাননি। আজ নিজ ঘরে মেয়ের এই চুপিসারে প্রেমের ছবি দেখে বালিশে মাথা রেখে চোখের পানি ফেলছেন। কান্না বাড়ছে তার।
একাধারে বসে কাজ করছে আর পাশে ফালাকের রঙ্গ দেখে চলেছে জুলফিকার। ফালাক মুখে হাসি ফুটিয়ে চেয়ে আছে জুলফিকারের দিকে। জুলফিকার খুব ভালো করেই জানে এই মেয়ে সব ঢং করছে, তবুও হজম করে নিচ্ছে অভিনয়টা। ফালাক এবার আবদার করে, আমাকে ঘুরতে নিয়ে চলুন, আমি বাসায় থেকে বিরক্ত। আসল কথাতে আয়। কিসের আসল কথা? পালাতে চাস আবারও? পালিয়ে কোনো লাভ আছে? আপনি আপনি তো খুঁজে বের করবেন। বুঝে গেছিস আমাকে? খুব ভালো করেই। রাত গভীর, এখন ঘুমা। ঘুম আসছে না, আপনিও ঘুমান আমার সাথে। আমার সাথে ঘুমাবি? ফালাক মাথাটা উপর নিচ করে সম্মতি জানায়। জুলফিকার মুখটা এগিয়ে এনে ফালাকের কানের কাছে ঠোঁট নিয়ে বলে, কোন মতলবে? ফালাক শিউরে উঠে সাথে একটু কেঁপে কেঁপে বলে, মতলব আবার কিসের? পেটে বাচ্চা নিয়েও বাসরের শখ এসেছে নাকি? ফালাক পেটে হাত দিয়ে শুকনো ঢোক গিলে নেয়। জুলফিকার মৃদু হাসি উপহার দেয়। ফালাক আর চোখে দেখল। জুলফিকার দেখছে ফালাকের চোখ মুখ, মুখের অবস্থা বেহাল, রুক্ষ হয়ে আছে ত্বক। জুলফিকার কপাল ভাঁজ করে বলে, যত্ন নিস না নিজের? ফালাক চুপ থেকে দেখছে জুলফিকারকে, মুখে কিছুই বলল না। ভালোবাসা দেখাতে এসে বরং ভালোবাসা পাচ্ছে। কি যে হচ্ছে তার সাথে সেই বুঝতে পারে না। বিড়বিড় করে বলে, আমার বেটা ভেলকি জানে মেলা। জুলফিকার শুনে ফেলে, তবুও না শোনার ভান করে বলে, মুখে জয়তুনের তেল মাখবি। কেমন শুষ্ক শুষ্ক হয়ে গেছে মুখটা, আর একটু কাজল দিবি চোখে। বাকি সাজ দেয়া লাগবে না, এমনিতেই তুই বউ মেলা সুন্দর। তোর এই সৌন্দর্যের জন্যই আমার দুশ্চিন্তা বাড়ে। ফালাক ভ্রুকুটি করে বলে, আমার কারণে দুশ্চিন্তা? হুম, তোর রূপ। অপরূপা নারীটি আমার বউ হয়ে আমাকে ঘায়েল করেছে। যেই রূপে আমি ঘায়েল হতে পারি সেই রূপে অন্য পুরুষ হবে না, এটা তো হয় না। তাই আমি চাই না চোখে অন্য পুরুষ দেখুক। এটা কেমন বিচার? বউ আমার নজর দেয় অন্য বেটা। ফালাক হেসে দিল হো হো করে। জুলফিকারের কথা শুনে হাসি দমিয়ে রাখা গেল না। জুলফিকার এই হাসি দেখে বলে ওঠে, আমার মতো শ্যাম পুরুষ তোর পাশে মানায় না, তাই না? ফালাক হাসির মাঝে সত্যিটা বলে দেয়, আপনাকে আমার এই শ্যামবর্ণের জন্যই বেশি সুদর্শন লাগে। নিজের করে আপনার চোখের সরু করে দেয়া সুরমা আর ঠোঁটের পাগলা হাসিটা, যেটা কোনো পুরুষের মাঝে বিদ্যমান নেই। আমার স্বামীর মাঝে এই ধাঁচ ধরে রাখতে দেখে আমি মনে করি তাকেই আমার পাশে বেশি মানায়। বলেই শীতল চাহনি দেয়। জুলফিকার স্থির চাহনি দিয়ে আছে। ফালাক থমকে গেছে নিজের মুখে এমন কথা বলার পর। জুলফিকার হাসি দিল, ফালাকের দৃষ্টিতে যেটা পাগলা পুরুষের হাসি, যেই হাসির প্রেমে পড়েছিল ফালাক। জুলফিকার বলে ওঠে, তোর এই কথাগুলোর মাঝে আমি কোনো অভিনয় খুঁজে পাইনি মেহবুবা। বিশ্বাস কর, এগুলো শুনে আমার তোর প্রতি আলাদা টান অনুভব হলো। ফালাক চোখ বুলালো জুলফিকারের চোখে মুখে। জুলফিকার তড়িৎ গতিতে ফালাকের হাত ধরে নিজের দিকে এগিয়ে এনে বলে, নিজের মনে যতটুকু ভালোবাসা আমার প্রতি আছে ততটুকুই দেখাবি। নকল ভালোবাসা দেখিয়ে আমার মন ভোলানোর দরকার নেই। খাঁটি ভালোবাসা দেখিয়েই দেখ একবার, আমি নিজেই তোর পাতানো ফাঁদে পা দিয়ে দেব। ফালাক এখনো চুপ। এই পুরুষকে চেনার চেষ্টায় সে। ফালাক আর মনে বলে, আপনি আসলে কেমন পুরুষ, ভালো নাকি খারাপ? আমি ধোঁয়াশা, এমন এক ধোঁয়াশা যাকে তুই ভালোবাসিস, কাছে টানিস, ছুঁতে পারিস, কিন্তু অনুভব করতে পারিস না, আবার চিনতেও পারিস না। ফালাকের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। পানিটুকু ঠোঁট দিয়ে শুষে নেয় জুলফিকার। ফালাক চোখ বন্ধ করে নেয়। জুলফিকার জানায়, ঘুমা এখন, বেশি রাত জাগা ভালো না, বাচ্চার ক্ষতি হবে। আপনি বলছেন বাচ্চার ক্ষতি হবে? তুই তো চাস না বাচ্চার ক্ষতি হোক। আচ্ছা, একটা কথা বলবেন আমাকে? কে? এই বাচ্চা কি আসলেই আপনার ক্ষতি করবে? এটাও কি সম্ভব? আমাদের বাচ্চা আপনার আমার দুজনের অস্তিত্ব কিভাবে ক্ষতি করে আপনার? পৃথিবীতে কত অলৌকিক ঘটনা ঘটে জানিস? ফালাক মাথা দুলিয়ে না জানালো। জুলফিকার দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অলৌকিক ঘটনার বাইরে অনেক নোংরা দৃশ্য আছে যেগুলো বাস্তব কিন্তু লোকে মানতে চায় না। আর এটা তো অলৌকিক, অদৃশ্যভাবে আমাদের জীবনকে শেষ করে দেয়। আমার সন্তানের আগমন আমার রাস্তার কাঁটা, যে আমার চাওয়া পাওয়া পূরণ করতে বাধা দেবে। এমনকি ওর শক্তি ক্ষমতা আরো দ্বিগুণ থাকবে যদি। থেমে গেল জুলফিকার। ফালাক ভ্রুকুটি করে বলে, যদি কি? জুলফিকার কথা এড়াতে বলে, কিছু না, ঘুমা।
বলুন, আমি শুনবো। সহ্য করতে পারবি না। যাই হোক, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। যেটা নসিবে লেখা আছে সেটাই হবে। আমি চাইলেই সব সম্ভব তাও না। আপনি কথা এড়াবেন না। দয়া করে আমার সুখের সংসার ধরে রাখতে দিন। আপনাকে ভালোবেসেছি আমি। আপনার বিনাশ করার কল্পনা করতে গিয়ে নিজেকে পুড়তে হয়। আমি কি চাইলেই পারবো না আর 5টা মেয়ের মতো স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে? পারবি না কেন? এরপর না হয় আমরা আরো সন্তান নিব। শুধু একেই শেষ করতে চেয়েছি। ফালাক হতাশ হলো। এবার রাগ বাড়ল। অভিনয় বা ভালোবাসা কোনোটাই তার মাঝে আবদ্ধ নেই। মাতৃত্বের টান বেশি আসলো। এমনিতেও গর্ভাবস্থায় মেয়েদের মানসিক অবস্থা ভালো থাকে না। এখানে তো ফালাক মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। জন্ম দেয়া বাবার প্রতারণা, স্বামীর মাঝে থাকা ধোঁয়াশা, সন্তানের প্রতি মাতৃত্বের টান, আবার এই অন্ধকার জগতের রহস্যের সমাধান করার যে চেষ্টা, সব মিলিয়ে ফালাক এখন ক্লান্ত। রাগ ফুটিয়ে হতাশ কণ্ঠে বলে, আপনাকে নিজের করে পাওয়ার থেকে যদি আমি আমার ভালোবাসার কাছে হেরে যেতাম, তবেই নিজেকে সৌভাগ্যবতী বলে দাবি করতাম। সবাইকে সৌভাগ্যবতী হিসেবে মানায় না, ঠিক তেমন আমার জীবনে আসা তোকেও বড্ড বেমানান লাগবে। তিলে তিলে না মেরে একেবারে মারুন আমাকে। হুম, তোকে তীরে তিলে মারলে আমি তোকে বৃহৎ সময়ের জন্য নিজের অধীনে পাবো। একেবারে মারলে তুই যে হারিয়ে যাবি এক নিমিষে। আমাকে কষ্ট দিয়ে আপনি কি পাচ্ছেন? তোকে কষ্ট দিয়ে আমি যে তোকে আমার করে পাই, এটাই কি আমার সব থেকে বড় পাওয়া নয়? ভালোবাসেন আমাকে? বিষ পান করেছি, ভালোবাসার কথাটা নাই বলি। ফালাক উঠে দাঁড়ালো। জুলফিকার বাধা দিল না। বিছানার অন্য প্রান্তে বসে চোখের পানি ফেলছে একাধারে। জুলফিকার নিঃশ্বাস ছেড়ে বলে, আমার ওপর দোষ দেয়া হয় আমি নিজের সন্তানকে মারতে চাই। এদিকে মা হয়ে অশ্রু ঝরিয়ে নিজের সাথে সাথে সন্তানের ক্ষতি করে, তার বেলায় কিছুই না। আপনি নিষ্ঠুর, আপনি পাষাণ, আপনি স্বার্থপর। সবকিছুর ঊর্ধ্বে আমি তোর স্বামী। ফালাক পেছনে ফিরে কান্নারত কণ্ঠে বলে, একদম ভেলকি দেখাবেন না। বাজে লোক একটা, কালো জাদু করে পাপ করে বেড়ায়, সেই পাপের বোঝা আমাকে বইতে হয়। আমি যে কষ্টে আছি এটা বোঝার কেউ নেই। যার কেউ নেই তার আল্লাহ আছে। কাফেরের মুখে আল্লাহর নাম মানায় না। কাফের তোর বাপ। সে তো আমার জীবনের সাথে জড়িয়ে নেই এখন আর। জড়িয়ে আছেন আপনি যে আমার স্বামী, অথচ আপনিও একজন কাফের। আমার কপাল এভাবে কেন পড়ল? কিভাবে বললে খুশি হতিস? ফালাক ফুঁসে উঠল, অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই বেটা পাগলেই ভালো ছিলি। বাসর করার জন্য বেশি বেশি আহ্বান দিতাম তখন, তাই? ফালাক আরও বেশি রাগ দেখিয়ে বালিশ ছুঁড়ে মারে আর বলে, তোরে আমি খুন করব। জুলফিকার দ্রুত বালিশ ধরে বলে, শিমুল তুলার বালিশ দিয়ে বরকে খুন করা যায় নাকি? ফালাক আশেপাশে তাকিয়ে দেয়ালে দেখতে পেল বড় বড় দুটো তলোয়ার, চাবুক ও লম্বা বন্দুক, যেগুলো সবই জুলফিকারের। সেদিনও একজনকে জনসম্মুখে চাবুকের আঘাত দিয়েছিল। ফালাক আড়ালে দেখেছিল যাকে আঘাত করেছে তার দোষ ছিল, সে অনেক নারীর জীবন নিয়ে খেলেছিল। তাই ফালাক দ্রুত উঠে তলোয়ার হাতে নিয়ে বলে, এই তরওয়াল দিয়ে তো মারা যায়। জুলফিকার উঠে দাঁড়ালো। বৌনা বোমা যে একটুতেই ফুঁসে ওঠে। বুঝতে পারে না জুলফিকার। দ্রুত এগিয়ে এসে ফালাকের হাত ধরে তলোয়ার কেড়ে নিয়ে জায়গায় রেখে বলে, হতচ্ছাড়ি, আমি তোর স্বামী লাগি, আমাকে খুন করতে হয়? স্বামী না, পাপী তুই। তোকে খুন করাই উচিত। জীবন থেকে একটা পাপ বিদায় হবে, বাকিটা পরে দেখো। বেকুব। তোর মতো স্বামী পেয়ে হয়েছি এমন। আগে ভালো জীবন ছিল আমার। এই জন্যই বলি রাত জাগতে নেই। বেশি রাত জাগলে মাথার ওপর শয়তান এসে নাচানাচি করে, ফলে দেরি করে ঘুমাবি আর ফজরের সময় না উঠে নাক ডাকবি। ওরে আমার ওলিয়া উলিয়া আসছে, নিজে ভণ্ডামি করে আবার আরেকজনকে জ্ঞান দেয়। আমার নসিবটাই খারাপ, একটা বউ পেয়েছি। তুই আমার বালের স্বামী। জুলফিকার চোখ বড় বড় করে তাকালো। ফালাক কম নাকি? সেও রাগে ফুঁসতে ফুঁসতে তাকিয়ে আছে, আবার চোখ দিয়ে পানিও পড়ছে। জুলফিকার সেদিকে তাকিয়ে বলে, চোখ নামিয়ে তাকা। স্বামীর দিকে এভাবে তাকাতে নেই। বেশি বেশি হাদিস পড়বি, স্বামীদের সাথে কেমন আচরণ করতে হয় জানতে পারবি। ওই হাদিস আগে নিজে পড়বি, তারপর জ্ঞান দিবি। নিজে করে পাপ আমাকে শেখায় স্বামী ভক্তি। বেয়াদ্দব্য। বাজে বর। দুজন দুজনের দিকে রক্ত চক্ষু নিয়ে চেয়ে আছে। একটু আগে উতলে পড়া প্রেম সব গায়েব হয়ে গেল। দুজনের মাথায় যেন এখন শয়তানে নাচানাচি করছে।
জুলফিকার ঠিকই বলেছে, বেশি রাত জাগলে মাথার উপর শয়তানের নাচানাচি করে। রাত যদি জাগতে হয় তাহাজ্জুদ পড়ার জন্য, জাগলেও ভালো। এসব তর্ক বিতর্ক দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। জুলফিকার নিজেকে শান্ত করে ফালাকের পেটের দিকে তাকায়। ওখানে তার সন্তান আছে। এই নারী তো বাঁকা হাড় দিয়েই তৈরি, একে আর সোজা করতে পারবে না। তাই নিজেকে সংযত রেখে ফালাককে কোলে নিয়ে বিছানায় আগায়। ফালাক পা লাফিয়ে বলে, ছেড়ে দে শয়তান। চুপ। তুই চুপ। শয়তান একটা, কোলে নিবি না আমাকে। আমাকে শয়তান বলতে বলতে এখন শয়তান তোর ঘাড়ে ভর করেছে, বলদ নারী। ফালাক চোখের পানি বাড়িয়ে দিল। মন চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু কান্না করল না। চোখের পানি বাদ সাধল না, তাই তাকে বের হতে দেয়। ফালাককে বিছানায় এলিয়ে দিয়ে জুলফিকার নিজেও শুয়ে পড়ল। ফালাকের শরীরটা এগিয়ে এনে নিজের বুকের উপর ফালাকের মাথা রাখলো। ফালাক সরতে চাইলেও জুলফিকার শক্ত করে গলার পেছনে হাত দিয়ে রাখে, যেন সরে যেতে না পারে ফালাক। সকালবেলা খাওয়া দাওয়ার পর পারিবারিক মিটিং বসিয়েছেন লিটন সওদাগর। সবাইকে একত্র করে আলোচনা। এখানে সবাই থাকলেও নেই লিমন। সে এখন নিজের কর্মে ব্যস্ত। পৌরসভার দিকে আছে লিমন। এটা অবশ্য জুলফিকারের কিছু সিদ্ধান্তের কারণে। সবাই উৎসাহিত হয়ে দেখছেন লিটন সওদাগরকে। কি বলতে চান তিনি, জানার আগ্রহ বেশি। মুখে হাসি ফুটে আছে জাহানারার, কিন্তু এখনও চিন্তায় আছে তাহির। জুনায়েদ সওদাগর চুপচাপ বসে আছেন। অধৈর্য হয়ে প্রশ্ন করেন জুবাইর সওদাগর। লিটন সওদাগর গলা খাকারি দিয়ে উঠে বলেন, আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। সবাই চিত্রার দিকে চোখ রাখে। এদিকে বাবার কথা শোনা মাত্রই চোখ বড় বড় হয়ে উঠে চিত্রার। জুনায়েদ সওদাগর ভ্রুকুটি করে বলেন, ওর পড়ালেখা বিয়ের পরেই হবে। পাত্র কি করে? আমাদের পারিবারিক ব্যবসা দেখে মাস ইনকাম কম না, ভালোই আছে, দেখতেও মাশাল্লাহ। সবাই জানার আগ্রহে কে সে। লিটন সওদাগর নিজেই জানান। তাহিরের সাথে আমি চিত্রার বিয়ে ঠিক করেছি। সাথে সাথেই চিত্রা বলে ওঠে, অসম্ভব। লিটন সওদাগরের প্রশ্ন, কেন? আমার ওনাকে ভালো লাগে না তাই। কিন্তু আমি সব দিক ভেবেই বলেছি, ও তোমার জন্য উত্তম। বাবা, আমি এত দ্রুত বিয়ে করব না। তোমরাই তো আমাকে স্বপ্ন দেখিয়েছো আমি পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব, তাহলে এখন? তুমি যা চাইবে তাই পাবে এমন তো না। আমার তো নিজেরও কোনো ভাবনা চিন্তা থাকতে পারে। তাই বলে বাবা এভাবে হুট করে এমন ছেলের সাথে? তাহের অনেক ভালো ছেলে, ওর পরিবর্তন তোমার নজরে আসেনি হয়তো, অন্য কোনো কারণে। আমি দেখেছি ছেলেটার কষ্ট, পরিবর্তন, সবকিছু সব দিক থেকে ভেবেই বলেছি তাহের তোমার যোগ্য স্বামী হতে পারে। চিত্রার গায়ে কাঁটা দিয়ে উঠল। ফরহাদ ব্যতীত অন্য কাউকে স্বামী কখনোই মানবে না চিত্রা। আশেপাশে তাকিয়ে দেখল সবাই ওদের বাবা মেয়ের কথা শুনছে শুধু। কেউ চিত্রার হয়ে কিছুই বলছে না। চিত্রা এগিয়ে এসে চৈতালিকে বলে, হো আম্মু, কিছু বলো আব্বুকে। চৈতালি এগিয়ে আসতে নিলে লিটন সওদাগরের অগ্নিদৃষ্টি দেখে থেমে গেল। লিটন সওদাগর এমন সিদ্ধান্ত নিয়ে আবার ক্ষিপ্ত হয়ে আছেন কেন বুঝতে পারছেন না চৈতালি। চিত্রা যখন বুঝলো কেউ কিছুই করতে পারবে না, সে কোনো কথা না বলে দৌড়ে নিজের ঘরে গেল। কান্না পেল খুব। বাবার উপর অভিমান বাড়ল সাথে। তামান্না পিছু নিতে চাইলে জাহানারা আটকে বলে, তুই অন্তত তোর ভাইয়ের সুখ কেড়ে নিতে ওর সাথে তাল মেলাবি না। তামান্না অবাকের সাথে বলে, আমি জান মেয়েটা ভাইয়াকে ভালোবাসে না, বরং ঘৃণা করে ভাইয়ার কিছু বাজে স্বভাবের জন্য। সে যাই হোক, তোমরা বড়রা আমাদেরকে মূল্যায়ন করবে না সেটা জানা আছে। তোমরা বিয়ের ব্যাপারে যেটা সঠিক মনে করো, ভুল হলেও ওটাকে গলা টিপে সঠিক করে দাও। এটা এক পরিবারের না, ঘরে ঘরে হয়। ভাবির বেলায় এমন করতে গিয়েছিলে, অবশ্য নসিবে যেটা লেখা ছিল সেটাই হলো। এখনো দেখো কোনো বিপরীত খেল না চলে আসে। তোর ভাইয়ের জীবন নিয়ে কি তোর কোনো চিন্তা নেই? অবশ্যই আছে, কিন্তু সেটা জোর করে না। ভাই ভালোবাসে, একপাক্ষিক। যেখানে মেয়েটা এখনো ভাইকে ভালোভাবে চিনতেই পারলো না, সেখানে আমরা একা ভাইয়ের সুখ দেখছি, ওরা চাওয়া পাওয়াকে না। লিটন সওদাগর মুখ খুললেন। আমি সবার সুখের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। তামান্না ভ্রু কুঁচকে বলে, চিত্রার সুখ আসে কিভাবে মেছো মামা? চিত্রা এই বাড়ির মেয়ে, বিয়ের পর এই বাড়ির
বউ হয়েই থাকবে। আমার মেয়ে আমার সামনে থাকবে এমন তো না যে ওকে ওর পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি, নিজেদের কাছে রাখছি। যেমনই হোক আমরা সামনে নিতে পারবো, মেয়েকে দেখাশুনে রাখতে পারবো। আবারও সেই একই গতিতে বিয়ের কথা ভাবা হচ্ছে, ঠিক যেমন ফালাকের বেলায় ঘটেছিল। কিন্তু চিত্রার তো অভিভাবক আছে, এর বেলায় কেন ঝোরাঝুরি? তামান্না কোনো দ্বিমত রাখতে পারল না, যা একটু এগিয়ে আসতে নেয় পাশে থাকা জেহির বাধা দিয়ে বলে। বড়দের মাঝে মুখ খুলে বেয়াদবি হয়, এটা জানো না? তামান্না জেহিরের দিকে তাকিয়ে বলে। ভাইজান, আমি ভালোর জন্যই বলছি। এভাবে কথা বলে কোনো ভালো হবে বলে তুমি মনে করো? তামান্না দুদিকে মাথা দোলালো, কোনো কথা বাড়ালো না। জুলফিকার বসে থেকে দেখছে সব, ফালাক এমনকি রুবাইদা সহ বাকিরাও নীরব হয়ে সাক্ষী এই পরিস্থিতির। বাবা হয়ে লিটন সওদাগর তার মেয়ের ভালো কিছুই চাইবে, এখানে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না। সবাই কাজে চলে গেলে চিত্রার ঘরে আসে ফালাক। চিত্রার কান্না দেখে এগিয়ে এসে বলে। এত কান্না করছো কেন? চিত্রা ঘাড় ঘুরিয়ে ফালাকের দিকে চেয়ে বলে। তুমি যখন জেহের ভাইকে বিয়ে করতে চাওনি তখন তুমি কেন কেঁদেছিলে? তুমি জানো রোহানি আপু বলেছে জুলফিকার ভাইকে তুমি কতটা ভালোবাসো, এটা তো শুনেছি। তুমি কাকে ভালোবাসো? তোমার ভাইকে। আমার ভাই? বলেই কপালে ভাঁজ পড়ে ফালাকের। তৎক্ষণাৎ ভেবে বলে। মানে ফরহাদ ভাই? আমার জন্যই ছেলেটা এত কিছু করলো। আমার কাছে ভালোবাসার প্রমাণ করতেও ও জুলফিকার ভাইয়ের বিরোধিতা করে, কালো জাদু জগৎ থেকে সরে তোমার সুরক্ষার চেষ্টা করে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এ কি শুরু হলো? তোমরা দুজনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছো? হ্যাঁ, আমি মির্জাফরের সাথে 4 মাস ধরে প্রেম করি। আমি ওকে অনেক ভালোবাসি, ও নিজেও আমাকে ভালোবাসে। মির্জাফর ঠিকই বলেছিল, আমাদের পালিয়ে যাওয়াই উচিত ছিল। কি? ফালাকের আতঙ্কের সাথে কথা শুনে চিত্রা চোখ মুছে বলে। আমি ভেবেছিলাম আমার পড়াশোনা শেষ করা অবধি মির্জাফরের ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে। ওর কি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার চেষ্টা আছে। আমিও ভালো কোনো স্কুলে ঢুকতাম, দুজনে ভালোভাবে সংসার হতো। এতদিন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চেয়েছি, তারপর দুজনে এক হব ভেবেছি। বাবা যে হঠাৎ আমাকে আশা দিয়ে নিরাশা করে দেবে ভাবতেও পারিনি। ফালাক কি বলবে বুঝতে পারছে না, চুপ করে একের পর এক অভিযোগ শুনে যাচ্ছে। এদিকে দরজার আড়ালে হাত মুষ্টি বন্ধ করে দাঁড়িয়ে আছে জেহের। ভেবেছিল তামান্নাকে না পাঠিয়ে সে নিজে আসবে, কারণ চিত্রার সাথে অনেক ষড়যন্ত্র করবে, ফরহাদের সাথে কথা বলাবে, আরও অনেক কিছু। কিন্তু এখন এসে এটা ভালোভাবেই বুঝতে পারে চিত্রা ও ফরহাদ আগে থেকেই প্রেম করে। সব বুঝে জেহের বলে। এর মানে আমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছিল। এখন এই খেলায় তুমি ফাঁসবে চিত্রা। বলেই নিচে নামিয়ে জেহের। ফালাক সব শুনিয়ে বুঝিয়ে শুনিয়ে রাখলো চিত্রাকে। কোনো মতে ঠান্ডা হলো চিত্রা। সন্ধ্যার পর নিজের ঘরে এসে পায়চারি করে ফালাক। জুলফিকার ঘরে ঢুকে ফালাককে পায়চারি করতে দেখে বলে। কি হলো? সবকিছু এলোমেলো। মানে? চিত্রা ফরহাদ ভাইকে ভালোবাসে, ফরহাদ ভাইও তাই। জুলফিকার ভাবলেশীন হয়েই বলে। জানি। ফালাক অবাক হয়ে বলে। তারপরে ওই বিয়ে আটকাবেন না? এই বিয়ে আমি দিচ্ছি নাকি যে আমি আটকাবো? আপনি এই বাড়ির বড় পুত্র, ভবিষ্যৎ বড় কর্তা। আপনার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত এই বাড়িতে। একজন বাবার থেকে তার মেয়ের জন্য নেওয়া সিদ্ধান্ত অবজ্ঞা করতে পারি না। বাবা মেয়ের মাঝে আমি ঢুকবো না। ভালোবাসা হেরে যাবে। বাবার আত্মবিশ্বাস। এতগুলো বছর ধরে একজন বাবা তার মেয়েকে যে আদর্শ শিক্ষা দেখিয়ে বড় করে, তার কি হবে? ফালাক যেন বোবা হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। ফালাক কিছু ভেবে বলে। আপনি বলেন ফরহাদ ভাই ব্যবসা শুরু করছে, 2টা বছর দিলেই উন্নতি করবে। জুলফিকার মৃদু হেসে বলে। আমি প্রতিষ্ঠিত, ব্যবসা সামলাতে হিমশিম খাই, আর তুই কিনা আমাকে বলছিস আরেকজনের হয়ে কথা দিতে। আপনি বুঝতে পারছেন না নাকি? ভালোবাসাটা এক হাতে না পারলে বেঁচে থেকেও নিজেকে মেরে ফেলার শাস্তি দেওয়া। জুলফিকার বিদ্রুপের হাসি দিয়ে বলে। আমি এসব ভালোবাসা নিয়ে খুব কমই বুঝি। আমার জীবনে এখন এসবের জন্য সময় নেই। ফালাক ক্ষিপ্ত হয়ে বলে। আপনার জীবনে কিসের জন্য সময়? নিজের সন্তানকে খুন করার জন্য? জুলফিকার নিজেও বিরক্ত হয়ে সাবধান করে বলে। বাইরে থেকে খেটে এসেছি, এখন বিরক্ত করবি না। রাখুন আপনার কুটনি, সেই তো পরনারীদের গহনা দেখিয়ে দেন। এটা এমন কি কাজ? মাথা কি গেছে? যদি চাই এটার জন্য আপনি দায়ী।
জুলফিকার কথা না বাড়িয়ে আলমারি থেকে পোশাক নিয়ে গোসলের জন্য যেতে নিলে ফালাক সামনে এসে বাধা দিয়ে বলে, আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? তোকে জড়িয়ে ধরতেও তো পারি না, ধরলেই বলবি দূরে সরে যেতে, তাই এড়িয়ে যাচ্ছি। ফালাক কপাল কুঁচকে বলে, আমি কি বলছি আপনি শুনতে পারছেন না? কি শুনবো আমি? একজন পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে এসে বিশ্রাম নেবে, তুই বউ হয়ে বিশ্রাম নিতেও দিস না, এসেই সমস্যার কথা শুরু করেছিস। ও, এখন এগুলো সমস্যা? ভালোবাসা নিজের করে না পাওয়াটা কতটা কষ্টের এটা আপনি বোঝেন? তুই বুঝিস? হ্যাঁ বুঝি, আমি খুব ভালো করেই বুঝি, কারণ আমিও কেঁদেছি, আমিও ভালোবেসেছি আপনাকে। পৃথিবীর সব থেকে বড় ভুল করেছি আপনাকে ভালোবেসে। আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে আপনাকে চেয়েছি নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য, পেয়েছি, কিন্তু নিজের জন্য আপনার মনে জায়গা করতে না পারার আফসোস রয়ে গেল। ফালাক আরও কিছু বলতে নেয়, জুলফিকার থামিয়ে দেয়, সাথে সাথে জড়িয়ে ধরে ফালাককে। ফালাক সরে যেতে নিলে জুলফিকার শক্ত করে ধরে ফালাকের পিঠ, ঠোঁটে কঠিনভাবে রেখে বলে, অনেক পরিশ্রম গেছে আমার, একটু বিশ্রাম নিতে দে। জীবনে যে আরো যুদ্ধ বাকি আছে, তুই যে যুদ্ধ করতে চাস এই যুদ্ধ তো তলোয়ার দিয়ে না, এটা ভালোবাসার জন্য যুদ্ধ, খুব বাজে একটা যুদ্ধ। অংশগ্রহণ না করাটাই ভালো, হেরে গেলে জীবনটাকে শেষ করে দিতে মন চায়। আমি চাই না ওরা জীবনে ভালোবাসা হারানোর কষ্টে ভোগ করুক। ভালোবাসা পেয়ে তুই জীবনে কি করলি? সেই তো ভালোবাসার ব্যক্তিকে ধ্বংস করবি। ফালাক নিজেকে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না, তাও কোনো রকমে চোখ তুলে তাকিয়ে বলে, আমার আর ওদের কাহিনী এক না। যার ভালোবাসা তাকে আদায় করতে দে, আমি তুই সারা জীবন ওদের জন্য পড়ে থাকবো না। আমরা সহায় না হলে ওরা কিভাবে এক হবে? ওদেরকে ভালোবাসার যুদ্ধে নিজেদের মতো করে যুদ্ধ করতে হবে, তাহলেই সম্ভব। যেমন তুই আমি এক হয়েছিলাম। বলেই ফালাককে ছেড়ে দিয়ে গোসলের জন্য চলে গেল। ফালাক বিছানায় বসে ভাবছে, আচমকা মনে পড়ে তখন তো জুলফিকার পাগল ছিল না, তাহলে কিভাবে ওকে আর জুলফিকারকে এক ঘরে দেখলো চৌধুরী বাড়ির লোকেরা? এমনকি জুলফিকার ইচ্ছে করে না গেলে কেউ নেবেও না, তাহলে ঘটনা ভিন্ন। ফালাক চোখের পানি ফেলে বলে, নিজেই আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, বাজে লোক একটা, শুধু পারে আমাকে ফাঁসাতে। ওর ধ্বংস আমি করবই। গোসল সেরে বাইরে এসে জুলফিকার এক পলক তাকালো ফালাকের দিকে। ফালাক অগ্নি দৃষ্টি দিয়ে আছে, ফুঁসে রাগে, নিঃশ্বাস ভারী তার। জুলফিকার চোখ ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে আতর মাখতে মাখতে বলে, বউদের কাজ হলো স্বামীদের দিকে নরম চাহনি দেয়া, আমার ফাটা কপালে নরম চাহনি তো তোর ভালোবাসাটাও নেই। একজন বাজে লোককে কোনোদিন ভালোবাসা যায় না। ভালোবাসার অভিজ্ঞতা আছে নাকি? ফালাক তেড়ে এসে জুলফিকারের পাঞ্জাবির কলার চেপে বলে, এই জুলফিকারের বাচ্চা, আমাকে ওই চৌধুরী বাড়িতে অপহরণের অভিনয় করে আপনি নিয়ে গিয়েছিলেন তাই না? জুলফিকার হঠাৎ শক্ত চাহনি দিল, বউ তার একটু বেশি বেশি করছে এবার। ফালাকের দুহাত ধরে আলগা করে নিল কলার, তারপর পেটের কাছে এসে ছোট্ট একটা চুম্বন দিয়ে প্রশ্ন করে, তো আমার বাচ্চাটা বলে দাও, তোমার মাকে তুমি কি করেছিলে? তোমার মা আমার কলার ধরে তোমার নামে অপবাদ দিল। ফালাক হা হয়ে গেল। জুলফিকার মাথা উঁচিয়ে ফালাককে দেখে চোখ টিপ দিয়ে ঠোঁটে রহস্যের হাসি দিয়ে উঠে দাঁড়ালো। ফালাক দাঁত কিরমির করে বলে, আপনি খুব চালাক। তোর মতো বলদ নারীর কাছে চালাক। আপনি? আমি কি? আপনার মৃত্যু আমার হাতেই। তুই তো কবেই আমাকে মেরে ফেলেছিস। ফালাক চোখ আওড়ালো জুলফিকারের মুখশ্রীতে, মাথা ঝাঁকিয়ে প্রশ্ন করে, আবার কোন অভিনয়? হ্যাঁ, আবার কোন অভিনয় শুরু করতে চলেছেন? আমার সোজা সাপটা রাস্তায় তুই না আসলে আমি আজ অন্য এক জুলফিকার সওদাগর থাকতাম, যে রাস্তায় কোনো নারীর টান ছিল না, না ছিল মন নিয়ে কোনো খেলা। আপনার জীবন মধুজা। মধুজার নামটা নিয়ে আমার সাথে কথা বলবি না। আমি আপনার জীবনে দ্বিতীয় নারী। প্রথম নারীর অবদান আপনার জীবনে অনেক। মানুষ তার প্রথম ভালোবাসা কোনোদিন ভুলতে পারে না। আপনি কিভাবে? জুলফিকার রহস্যময় হাসি দিয়ে বলে, সব জানলি আর এটা জানলি না যে মধুজা আমার কেউই না? ফালাক অবাকের সাথে বলে, তার মানে? মধুজা শুধুমাত্র আমার পাতানো ফাঁদ, যাকে বিয়ে করিনি, কিছু টাকা দিয়ে বাড়ির বউ সাজার অভিনয় করিয়েছি। এই বিষয় তো শুনিনি। হয়তো এগুলো বলেনি মির্জাফর। ফালাক আবারও ধাক্কা দিল জুলফিকারের বক্ষে। এক পা পিছিয়ে গেল জুলফিকার, ফালাকের দিকে চেয়ে রাগে গজগজ করে বলে, বেহাদ্দব বউ, স্বামীর গায়ে হাত তোলে কেউ? ফালাক চোখ রাঙিয়ে বলে, খুন করে দিব সোজা, শুধু একবার সুযোগ আসুক,
তারপর খুন করে ওই গুপ্ত গুহায় ফেলে দিব। জুলফিকার মৃদু হেসে বলে, আমাকে খুন করার জন্য তোর হাতে তলোয়ার উঠলেও সেই তলোয়ার আমার দেহে প্রবেশ করতে পারবে না, কারণ তোর চোখের ঝাপসা ভাব, ভিজে থাকা পাপড়ি, বুকের কম্পন তোর হাত থামিয়ে দেবে আমাকে আঘাত করবার আগে। তোর নিউরনে তখন আমাকে বাঁচিয়ে রাখার পায়ে তারা চলবে। ফালাকের ঠোঁট কেঁপে উঠল। ধীরে ধীরে কান্নাগুলো হেসকি টেনে বাড়তে থাকলো। দুলে পড়তে নিলে জুলফিকার আঁকড়ে ধরে। ফালাক করুণা চেয়ে বলে, আমার অন্যায়টা কি? আমি কেন শাস্তি পাচ্ছি? জুলফিকার এখনো আঁকড়ে আছে ফালাককে। চোখের পানি দিয়ে চেয়ে থেকেই বলে, আমার বুকের ঝড় তুলে যে ভুলটা তুই করেছিস, তার জন্য একটু তো মাসুল গুনতে হবে। আমি ঝড় তুলেছি আপনার বুকে? হ্যাঁ, তুই কিভাবে? অদৃশ্য মায়া জালে। এসব কুফরি কাজ আপনি করেন, আমি মোটেও এসব পারি না। জানি তো পারিস না, কিন্তু তাও তুই মায়া জালে জড়িয়েছিস আমাকে। তুই খুব ভয়ানক এক নারী আমার জীবনে। মেরে ফেললেন না কেন আমাকে? সাথে সাথে আপনার পথের কাঁটাটা সরে যেত। জুলফিকার যেন এবার চুপ হয়ে গেল। কোনো কথা বলো না, শুধু চেয়ে আছে ফালাকের কান্নারত মুখের দিকে। ফালাক হালকা ঝাঁকিয়ে প্রশ্ন করে, কি হলো বলুন? তোকে মেরে ফেললে আজ এই যন্ত্রণা তুই বুঝতে পারতিস না। আমাকে যন্ত্রণা দিয়ে আপনার খুব ভালো লাগছে, তাই না? একদিন তোর কাছেও এই যন্ত্রণা খুব ভালো লাগতে শুরু করবে। ফালাক কপালে ভাঁজ ফেলে বলে, মানে? কিছু আঘাত আছে যেগুলো সরানো যায় না। সেই আঘাতকে সারাতে বিভিন্ন আঘাতের খুব প্রয়োজন। এক আঘাতে যখন নিজেকে সামলে নেয়ার উপায়ন্তর আসে, আরেক আঘাত তখন নিজের সামনে ঠুনকো হয়ে যায়। আঘাতের পরিমাণ বাড়লে যুদ্ধে মোকাবেলা করার ক্ষমতা বাড়ে। আমি আপনার এই শক্ত কথা বুঝতে পারছি না। বুঝতে হবে না, শুধু নিজের মনোবল শক্তি বজায় রাখ। অনেকটা শক্ত মনের হয়েছিস, তাই তো নিজের স্বামীকে খুন করার পরিকল্পনা করতে পারিস। বলেই ঠোঁট প্রসারিত করে। ফালাক ঠিক তখনই নিস্তেজ হয়ে মাথা এলিয়ে দেয় জুলফিকারের বুকে। দুর্বল কণ্ঠে বলে, আমাদের শেষ পরিণতি কি হবে জানি না। আপনি একজন কাফের, আমার খুব কষ্ট হয় এমন একজন কাফেরকে ভালোবেসেছিলাম ভেবে। তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আমার মনটা হাঁসফাঁস করত। তার সাথে সংসার করতে আমার কতটা ভালো লাগতো। আর এখন আমি যখনই আপনার ওই দিনের কথাগুলো মনে করি, আপনার ধ্বংসের রাস্তাটা খুঁজি, তবুও যতদিন সংসার করছি আপনার উপস্থিতি অনুভব করতে থাকি। এই কাফেরকে স্বামী বানানোর জন্য দোটানা কাজ করে। সেদিন যদি আমাদের বিয়েটা না হতো, আজ আমি আপনার প্রতি কিছুই অনুভব করতে পারতাম না। যেদিন আপনার ধ্বংস আমি নিজ উপায়ে বের করতে পারবো, সেদিন আপনার উপস্থিতি চিরতরে হারাবো। কথাটা বলতে গিয়ে ফালাকের বুক কাঁপে। জুলফিকারের ধ্বংস মানে একেবারে শেষ করে দেয়া। ঈষৎ কেঁপে উঠে মনটা মনে মনে বলে, আল্লাহ আমার স্বামীকে ভালো পথে আনো। আমি মোনাজাতে তোমার কাছে তার ভালো পথ দেখানোর জন্য ভিক্ষা চাইছি। তুমি ওনাকে ইমানের পথে আনো আল্লাহ। আমি তার সাথে সংসার করতে চাই। যতদিন আমার আয়ু আছে আমি এই লোকটার সাথে থাকতে চাই। আমি তো পারবো না তাকে নিজ হাতে ধ্বংস করতে। কথাগুলো মনে মনে বলার সময় জুলফিকারকে শক্ত করে জড়িয়ে ধরে। জুলফিকার মৃদু হেসে বলে, আমার বুকে মাথা রেখে আমারই মৃত্যুর হুমকি। এই বুকে তোর মাথা থাকায় মৃত্যুর ভয়কে ভার মানিয়ে নিল। এমন ভাবে আমার মৃত্যুটা চাইলে আমি অনেক আগেই তোর সামনে মরার জন্য হাজির হতাম। আগে কেন এভাবে ভালোবাসা দিয়ে আমার মৃত্যু চাইলি না? ফালাক এবার না পেরে হু হু করে কান্না করে দেয়। জুলফিকারের বুকেই মাথা রেখে কাট কাট গলায় জানালো, বাজে লোক একটা। আমার লুচ্চা পাগলাই ভালো ছিল। এই সুস্থকে আমি ঘৃণা করি। আর একটাও কথা বলবো না আমি আপনার সাথে। জুলফিকার এসব উদ্ভট কথা শুনে হো হো করে হেসে দেয়। বউয়ের মাথাটা এমনিতেই নড়বড়ে। বাচ্চা গর্ভে আসার পর থেকে আরও নড়বড়ে হয়ে গেল যেন। আসমানটা ভালো নেই বলে দ্রুত রুগী দেখে বাড়ির দিকে যেতে নেয় রোহিণী। বাইরে এসে রিস্কার জন্য এদিক ওদিক তাকাতেই লিমনের বাইক হাজির। লিমন হেলমেট খুলে ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার ডাক্তার সাহেবা, কার জন্য অপেক্ষা? রোহিণী বুকের উপর দুহাত ভাঁজ করে বলে, তুমি বুঝলে কিভাবে আমি এত দ্রুত বের হব? লিমন চুলগুলো হাত দিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলে, আমার ডাক্তার সাহেবা আজ ভাত পুড়িয়েছে, যেটা খেতে গিয়ে আমার হজমে সমস্যা হয়েছে, তাই বুঝতে পারলাম। রোহিণী ইতস্তত বোধ করে বলে, খেতে কষ্ট হয়েছে, গন্ধও হয়েছে খুব, তাই না? তার মানে তুমি দুপুরে ভাত খাওনি? ভালো লাগছিল না। চলো বাইকে ঘুরে তারপর বাসায় যাই। তাহলে রাতের খাবার বাইরে থেকে কিনে নিয়ে যাব। সমস্যা নেই। ওহ, কাবিনের কাগজ উঠাতে বলছিল জুলফিকার ভাই, উঠিয়েছো?
লিমন জিহ্বায় কামড় দিয়ে বলে, আসামিকে হুদুম কেলানি দিতে গিয়ে মাথা থেকে সরে গেছে। সামনেই তো সেই কাজী অফিস, চলো গিয়ে নিয়ে আসি। দুজনে একসাথে গেল তাদের এই এক সপ্তাহের বিয়ের কাগজ ওঠাতে। হ্যাঁ, লিমন ও রোহিণী দুজনেই একসাথে এখন বৈবাহিক সম্পর্কে জড়িত। এটা সওদাগর মহলের কেউই জানে না, কারণ লিমন দ্বিধায় আছে জেহের বাকি সবার জীবনের মতো তার জীবনটাই বিষাক্ত করে দেবে। রোহিণী দিন দিন একাকিত্বের মধ্যে কেমন যেন নেতিয়ে পড়ছে। হাসপাতাল আর বাড়ি একাকিত্বের সময় এক পাক্ষিক ভালোবাসার কথা মাথায় নাড়াচাড়া দেয় তার। দিনের বেলা কাজ, বাসায় এসে একটু রান্না, লিমন যখন সময় পায় দেখা দিয়ে যায়। এগুলোর পরেও যখন রোহিণী একা থাকে তখন মাথায় জেহিরের কথা আসে, যেটাতে সে আরও বেশি অসুস্থ হয়। মাইগ্রেনের ব্যথা বাড়ে। লিমন সব বুঝতে পেরে জুলফিকারের সাথে কথা বলে। চুপি চুপি দুজনে রোহিণীকে বিয়ের জন্য বোঝালো। লিমন এই 2 মাস আঠার মতো লেগেছিল। পায়ে হাত ধরা বাকি রাখি শুধু, মুখে মুখে তো কয়েকবার পা ধরেছে। অতপর রোহিণী নিজেও লিমনের মাঝে নিজের একাকিত্ব দূর করার উপায় পেয়েছে। সব দিক বিবেচনা করে রোহিণী বিয়েটা করে, সাথে এটাও জানায়, যতদিন না তোমাদের এই কালো জাদুর খেলা শেষ হবে ততদিন আমি আমার সংসার সম্পর্কে সওদাগর মহলে কিছু জানাবো না। লিমন তো নিজেই খুশি হয় এমন শর্তে, কারণ রোহিণীর এমন কথাতে বোঝা যায় সেও জেহেরকে বিশ্বাস করে না। ধীরে ধীরে নিজের ভালোবাসার নারীর থেকে না হয় ভালোবাসা আদায় করে নেবে। ধৈর্য ধরে সেও সংসার করবে। এই যে এখন রোহিণীর সাথে বাইকে ঘুরছে, এটাই লিমনের কলিজা ঠান্ডা করে দেয়। এভাবেই না হয় সে জীবন পার করবে। সকালের দিকে কাউকে কিছু না জানিয়ে চিত্রা বের হতে নিলে পেছন থেকে গম্ভীর্য কণ্ঠে বলে, তোমার আজ থেকেই বাইরে যাওয়া বন্ধ। চিত্রা মিনমিন করে বলে, পিচ্ছেটার পরীক্ষা। তামান্না যাবে এই কয়েকদিন। তামান্নার মাথায় হাত। সে তো একটু পরেই নিশাত খানের সাথে দেখা করতে যাবে। লোকটা এই 1 সপ্তাহ বাদে আবারও যশোরে আসবে, রাতেই জানিয়ে দেয়। তামান্না বারণ করেছিল, কিন্তু সেই বান্দা শোনার পাত্র না। তার নাকি মনটা ছটফট করছে এক পলক দেখার জন্য। 2 মাসের জন্য বাইরের দেশে যাবে ভূতের সিনেমা করার জন্য। সেখানে ভিলেন চরিত্রে থাকবে। তামান্না জিজ্ঞাসা করে, নায়ক থেকে হঠাৎ ভিলেন চরিত্রে গেলেন কেন? নিশাত খানের সোজাসুজি স্বীকারোক্তি, এক নারীতে আসক্ত হবার পর মনে হলো অন্য নারীদের শরীরের ছোঁয়া নিজের মাঝে না রাখি। নায়ক চরিত্রের মাঝে নায়িকার সাথে রাতের সিন অধিক থাকবে। এছাড়া ভিলেন চরিত্রে যে ক্যারেক্টার ওটাও স্ট্রং, যার 2টো রূপ থাকবে। তার জীবনে প্রেম ভালোবাসা না থাকলেও আবেগ থাকবে, যেমনটা আমার খুবই ভালো লাগে। এই ভিলেন কোনো নারী টানে থাকবে না, এই ভিলেন থাকবে তার জীবনের উদ্দেশ্যে সফলে। এমন কিছু চরিত্র আমি হাতছাড়া করতে চাই না। ভিলেনদের কাজ তো নায়ক নায়িকার বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। নিশাত খান দুদিকে মাথা নাড়িয়ে বলে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা সিনেমা আকর্ষণের জন্য একই ধারার কাহিনী বানিয়ে রাখি। ভিলেন মানে কোনো সম্পর্কে বিচ্ছেদ আনে বা এমন না। ভিলেন মানে নিজের উদ্দেশ্য সফলের জন্য উপমাতের সাথে অন্যকে পরোয়া না করে নিজের স্বার্থ খোঁজা। তামান্না আগ্রহের সাথে জানায়, উদাহরণ দিন। এই যেমন ধরো, তোমার ভালো লাগার কাজ হলো নৃত্য করা। তোমার পরিবার, বিশেষ করে বড় ভাই, এটাতে বাধা দেয়। হয়তো এটাই তোমার পরিবারের মঙ্গল, কিন্তু তুমি মানতে নারাজ। তুমি এখন তোমার শখ পূরণের জন্য উঠে পড়ে লেগেছ। সেই শখ পূরণের আবারও বাধা পড়লো, তখন তুমি উন্মাদ হবে। কার ভালো কার মন্দ বিচার করবে না, বরং তুমি চাইবে বাধা দেওয়ার ব্যক্তিটির ক্ষতি করতে। কিন্তু সেটা কোনো প্রেমিক সম্পর্ক বিচ্ছেদ দিয়ে নয়, বরং অন্য পথ অবলম্বন করে। যেমন ধরো, তার কর্মস্থানে আগুন জ্বালিয়ে দেওয়ার পর তাকে নিঃস্ব করে একটু তৃপ্তি পেয়ে। এগুলো কিন্তু একটা ভিলেনের অংশ। তামান্না শুনেও চুপ থাকে। নিশাত খান আবারও প্রশ্ন করে, তাহলে আসবে তো কালকে দেখা করতে? আপনি যখন এত কষ্ট করে যশোরে এসেছেন তখন আমি আসব, কিন্তু আপনি আমার থেকে যে আশাটা রাখছেন আমি সেই আশা পূরণ করতে পারবো না। কিসের আশা? একজন ছেলে কেন একজন মেয়ের প্রতি এত আগ্রহ দেখায় এটা আমি বুঝি মিস্টার। কেন আগ্রহ দেখায় মিস রক্তটা? নিশাত খানের দুষ্টু হাসির সাথে করা প্রশ্নে তামান্না সরাসরি জবাবে বলে, আমি প্রেমিকা হতে চাই না নিশাত খান। আমি প্রেমে বিশ্বাসী না, আমি সংসারে বিশ্বাসী। নিশাত খানের নীরব নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা গেল না। খানিক বাদে শুনতে পায়, তবে তাই হবে।
কিন্তু কালকের আবদার ফিরিয়ে দিও না প্লিজ। শেষবার যেন হয় এটা। এভাবে আমাকে না বলে বারবার আসাটা আমার জন্য অস্বস্তিকর। আমি এমনিতে লুকিয়ে নৃত্য করে এক অনুশোচনায় ভুগছি, এখন এভাবে লুকিয়ে দেখা করাটা আমার জন্য আরো অনুশোচনা। তুমি যেটা চাইবে সেটাই হবে। শুধু বাইরে যাওয়ার আগে কাল একবার তোমাকে দেখে যেতে চাই। তামান্না মিনমিন করে বলে, আচ্ছা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।